কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো, দীর্ঘদিন চাকুরি করলে অবৈধ নিয়োগ বৈধ হয়ে যায় না বলে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে। সন্দেশখালীতে হামলার ঘটনায় অভিযুক্ত শেখ শাহজাহান আইনজীবী মারফত হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ওই ঘটনায় ধৃত 4 জনকে 24শে জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। অসংগঠিত ক্ষেত্রের নথিভুক্ত শ্রমিকদের বয়স 60 বছর হলেই সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এককালীন 2,80,000 টাকা দেবে রাজ্য সরকার। রাজ্যে 16টি সরকারি হাসপাতালের পরিকাঠামোকে কাজে লাগিয়ে বেসরকারি নার্সিং কলেজ গড়ে তোলা হবে। অতীতের সব রেকর্ড ভেঙে এবারের সাগর মেলায় 1 কোটি পুণ্যার্থীর সমাগম হয়েছে। এদিকে কনকনে ঠান্ডা হওয়ায় দক্ষিণবঙ্গের মানুষ জবুতবু। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের 5 ডিগ্রি নিচে। এবারে শুনেন বিস্তারিত আলোচনা। দীর্ঘদিন চাকরি করলে অবৈধ নিয়োগ বৈধ হয়ে যায় না। নিয়োগের বৈধতার উপরে চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে বলে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলায় কাল স্পষ্ট জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলেছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির বিশেষ বেঞ্চে। চাকরি প্রার্থীদের মেধা তালিকা প্রকাশিত হলে কি করে কারো সম্মানহানি হতে পারে সেই প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, এসএসসি মামলায় নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। এ নিয়ে আপত্তি তুলেছিলেন চাকরি প্রার্থীদের একাংশ। এসএসসি নিয়োগ অনিয়মের অভিযোগে অনেকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যদিও সেই নির্দেশ পরবর্তীকালে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। সেই মামলা পরে সুপ্রিম কোর্টে যায়। 6 মাসের মধ্যে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে নিয়োগ মামলার শুনানি শেষ করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কাল বলেন, তদন্ত বিলম্বিত করার জন্য অনেক কিছু করা হয়েছে। পাল্টা সরকারের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ কোথাও ঘুষ দিয়ে বা নিয়ে থাকলেও সবাই খারাপ নয়, ভালো খারাপের বিভাজন করা হোক। এদিকে ইডির আধিকারিক কেন্দ্রীয় বাহিনী এবং সংবাদ মাধ্যমের উপর হামলার 10 দিনের মাথায় সন্দেশখালীর দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের সাড়া মিলল। আড়ালে থেকে আইনজীবী মারফত কাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এদিকে রেশন দুর্নীতি মামলার উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে গত 5ই জানুয়ারি তল্লাশি চালাতে গিয়ে তার মারমুখী অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এ নিয়ে হাইকোর্ট মামলা হয়। সেই মামলার যুক্ত হতে চেয়ে কাল বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন শাহজাহানের আইনজীবী। এদিকে বিচারপতি প্রশ্ন করেন, তার মক্কেল আত্মসমর্পণ করেননি কেন? জবাবে শাহজাহানের আইনজীবী বলেন, ইডির অভিযান সঠিক ছিল না। বিচারপতি বলেন, তাহলে ইডির সঙ্গে সহযোগিতা করা উচিত। আজ মামলার পরবর্তী শুনানি। এদিকে শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি চালাতে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনা ধৃত 4 জনকে বসিরহাট আদালত 24শে জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে। পুলিশ তাদের হেফাজতে নেওয়ার আবেদন না জানানোয় আলী হোসেন, গুরামি, সঞ্জয় মণ্ডল, মেহবুব মোল্লা ও সুকুমল সর্দারদের জেল হেফাজত হয়। পুলিশে হেফাজত না চাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এদিকে রেশন দুর্নীতি তদন্তে ইডি কাল কলকাতায় একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। এই দুর্নীতি মামলায় ধৃত উত্তর দমদম পৌরসভার প্রাক্তন প্রধান তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শঙ্কর এডার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অরবিন্দ সিংহের সল্টলেকের সেক্টর 5-এর অফিসে এবং ধর্মতলায় শঙ্কর এডের অফিসে যায় ইডির দল। শঙ্কর এডের অফিসটি আগে সিল করে দেওয়া হয়েছিল। সেই সিল খুলে তল্লাশি চালান তদন্তকারীরা। বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। শঙ্করের বিদেশি মুদ্রা কেনা বেচার বেশ কয়েকটি সংস্থা রয়েছে বলে খবর। কলকাতার কলেজ স্ট্রিট ও মার্কুই স্ট্রিটে এরকমের 2টি সংস্থায় হানা দেয় ইডি। এদিকে উল্লেখ্য, গত 5ই জানুয়ারি বনগাঁর বাড়িতে প্রায় 17 ঘন্টা তল্লাশি চালানোর পর শঙ্কর এডাকে গ্রেফতার করে ইডি। সন্দেশখালীতে থানা ঘেরাও কর্মসূচির জন্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে নেজার থানার অভিযোগ দায়ের হওয়া নিয়ে শ্রী মজুমদার বলেছেন, মামলা ছাড়া মুখ্যমন্ত্রী আর কিছুই করতে পারেন না। যাকে ধরার কথা সেই শেখ শাহজাহানকে না ধরে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। এদিকে মুর্শিদাবাদের লালগুলা এবং জঙ্গিপুরে একাধিক কর্মসূচিতে কাল অংশ নেন তিনি। সুকান্ত মজুমদার বলেন, থানা ঘেরাও কর্মসূচির আগেই দিনেও ওই এলাকায় 144 ধারা ছিল না। শুধু বিজেপি এবং সুকান্ত মজুমদার যাবে বলে 144 ধারা জারি করা হয়। এবার প্রশাসন চলেছে না তামাশা চলেছে, সে প্রশ্ন তুলেন তিনি। এদিকে রাজ্য সভাপতি জানান, তিনি জমিন নেবেন না। পুলিশের ক্ষমতা থাকলে তাকে গ্রেফতার করে দেখা। শেখ শাহজাহান কবে ধরা পড়বে সে বিষয়ে প্রশ্নের উত্তরে রাজ্য সভাপতি বলেন, এ বিষয়টি পুরোপুরি রাজ্য পুলিশের উপর নির্ভর করেছে।
এদিকে অসংগঠিত ক্ষেত্রে নথিভুক্ত শ্রমিকদের বয়স 60 বছর হলে সামাজিক সুরক্ষা প্রকল্পে আওতায় রাজ্য সরকার এককালীন 2,80,000 টাকা দেবে। শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, এ পর্যন্ত সামাজিক সুরক্ষা খাতে শ্রমিকদের জন্য রাজ্য সরকারি খরচ হয়েছে 2,347 কোটি টাকা। 2011 থেকে এখনো পর্যন্ত 1,65,00,000 অসংগঠিত শ্রমিকদের নাম নথিভুক্ত হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, রাজ্য জুড়ে গতকাল শুরু হয়েছে শ্রমিক মেলা, চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। এদিকে প্রশিক্ষিত নার্সের সংখ্যা বাড়াতে রাজ্য সরকার 16টি সরকারি হাসপাতালে পরিকাঠামোকে কাজে লাগিয়ে বেসরকারি নার্সিং ট্রেনে কলেজ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। উপযুক্ত পরিকাঠামো রয়েছে এমন হাসপাতালকে চিহ্নিত করার জন্য স্বাস্থ্য দপ্তর জেলা থেকে রিপোর্ট তলব করে সেই রিপোর্ট অনুযায়ী যে 16টি সরকারি হাসপাতালের দাম প্রস্তাব করা হয়েছে সেগুলি হলো কলকাতা বিসি রায় শিশু হাসপাতাল, শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং শ্রীরামপুর ওয়ালস, গঙ্গারামপুর, সাতনা, বনগাঁও, কালনা, ইসলামপুর, বারুইপুর, মালবাজার, ফালাকাটা, বড়জোড়া, গোপীবল্লভপুর, শালবনী, ডেবরা ও হলদিয়া সুপার স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতালগুলিতে নার্সিং ট্রেনিং কলেজ গড়ে তোলার জন্য আগ্রহী বেসরকারি সংস্থার কাছ থেকে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হবে আগামী 24শে জানুয়ারি। তবে আগে 18 জানুয়ারি আগ্রহী সংস্থাগুলিকে স্বাস্থ্য ভবন আলোচনার জন্য ডাকা হয়েছে। এদিকে কর্মীবর্গ ও প্রশাসনের সংস্থার দপ্তরে নতুন সচিব হলেন জগদীশ প্রসাদ মিনা। 2024 সালের এই আইএএস আধিকারিক এখন থেকে সংসদীয় নগর প্রশাসনের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। এদিকে বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে আন্দোলনের সংগ্রামী যৌথ মঞ্চ 19শে জানুয়ারি কলকাতায় মহাসেলের ডাক দিয়েছে। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কাল সাংবাদিকদের জানান, বেলা 12টায় শিয়ালদা ও হাওড়া স্টেশন এবং হাজরা মোড় থেকে মিছিল শুরু হবে, যাবে শহীদ মিনার পর্যন্ত। বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর ব্যাপারে আলোচনায় বসার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে মঞ্চের তরফে চিঠি দেওয়া হয়েছে। সে আবেদনে মুখ্যমন্ত্রী সাড়া না দিলে মিছিল হবেই, পাশাপাশি অনশনে বসার এবং 19শে জানুয়ারি থেকে সমস্ত সরকারি ও আধা সরকারি অফিসে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের মহা মিছিল ও ধর্মঘটের ডাক প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাংসদ শান্তনু সেন বলেছেন, কর্মনাশা ধর্মঘট রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে। আইন শৃঙ্খলা কেউ নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। বিরোধীদের প্ররোচনায় পা না দিয়ে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য যৌথ মঞ্চের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে অতীতের সব রেকর্ড ভেঙে এবারে সাগরমেলায় 1 কোটি পুণ্যার্থীর সমাগম হয়েছে। এখন ও বাবুঘাট থেকে বহু পুণ্যার্থী সাগরমুখী কাকদ্বীপের লট নম্বর 8 ও কচুবিড়িয়া বিড়িয়ার ঠাসা। কাল দিনভর চলে পুণ্যার্থীদের যাওয়া আসা। গতকাল মধ্যরাতে মহেন্দ্র যুগ শুরু হওয়ার পরই পুণ্যস্নানে নেমে পড়েন নারী, পুরুষ, শিশুরা। মেলার 6টি স্নান ঘাটই ছিল পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট। আমাদের সংবাদদাতা একটি প্রতিবেদন দিয়েছেন। এদিকে গঙ্গাসাগর মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসা মানুষজন যাতে দুর্ঘটনা না পড়েন সেজন্য আগামীকাল অর্থাৎ আজ টালা থেকে প্রিসেপ ঘাট পর্যন্ত চক্ররেল পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র কাল এই সিদ্ধান্তের কথা জানান। এদিকে রাজ্যের সর্বত্র বিভিন্ন নদ নদীতে পৌষ সংক্রান্তির পুণ্যতিথি উপলক্ষে স্নান করেছেন বহু মানুষ। মকর সংক্রান্তি উপলক্ষে বীরভূমের জয়দেব কিদুলিতে লক্ষাধিক পুণ্যার্থী অজয় নদে ডুবে দেন। বাউল কীর্তনিয়াদের আখড়াগুলিতে সারা রাত গান শুনেছেন বহু মানুষ। জয়দেবের বাউল মেলা চলবে 8ই জানুয়ারি পর্যন্ত। যে কোনো রকম বিপত্তি এড়াতে রয়েছে নজরদারি এবং নিরাপত্তা করা বন্দোবস্ত। এদিকে পৌষ সংক্রান্তির দিন ঘরে ঘরে চলছে পিঠে পুলি খাওয়ার পালা। অনেক জায়গায় রং বেরঙের গুড়ি ওড়ানো হচ্ছে। সকাল থেকে গুড়ি ওড়ানোর মেতে ওঠেন বর্ধমানের বাসিন্দারা। এদিকে কনকনে ঠান্ডা উত্তরে বাতাস। পৌষ সংক্রান্তিতেও রাজ্যে সর্বত্রই শীতের দাপট অনুভূত হচ্ছে। কলকাতায় কাল সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে 13.9 ডিগ্রি সেলসিয়াস হলেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি নেমে দাঁড়িয়েছে 20.2 ডিগ্রি সেলসিয়াস। আজ থেকে আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় থেকে প্রচুর জলীয় বাষ্পের প্রবেশ এবং পশ্চিমী ঝড়ের কারণে মঙ্গলবার থেকে 3 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানালেন। এদিকে আজ দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি এবং কলকাতায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি ও কলকাতায়। এদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং,
কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ের উচ্চ পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে। বুধ এবং বৃহস্পতিবার এই 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর জেরে মাঠের ফসল, শাকসবজি চাষের ক্ষতির আশঙ্কা। এদিকে ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যাওয়ায় কাল সকালে কলকাতা বিমানবন্দরে উড়ান, ওঠানামা, ট্রেন চলাচল এবং বাস পরিষেবাও ব্যাহত হয়। এদিকে কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলা উত্তরপ্রদেশের মধ্যে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে বাংলা 3 পয়েন্ট পেয়েছে। উত্তরপ্রদেশ প্রাপ্ত পয়েন্ট 1। আজ চতুর্থ দিন খারাপ আলোর জন্য ম্যাচ শুরু হতে পারেনি। দ্বিতীয় সেশনের আম্পায়াররা ম্যাচ সমাপ্তির ঘোষণা করেন। খেলার সংক্ষিপ্ত স্কোর: উত্তরপ্রদেশ প্রথম ইনিংসে 60 ও দ্বিতীয় ইনিংসে 4 উইকেট 178। বাংলা প্রথম ইনিংসে 188, দুই ইনিংসে মিলিয়ে 7 উইকেট নিয়েও প্রথম ইনিংসে 45 রান করে ম্যাচের সেরা হয়েছেন বাংলার পেস বোলার মোহাম্মদ কাইফ। বাংলা 2 ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ বিতে চতুর্থ স্থানে রয়েছেন। বাংলা আগামী শুক্রবার ইডেনে পরবর্তী ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে খেলবে। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।